কিশোর করিলু ভাঙা বাড়ির দিনু বডিটা আসিল মোর পালে ওরা ঝি বড় বাড়ি দেখিয়া বডিটা কানু বসে জামাইটা ধরতে উনি মনে করতেছে উনি একাই গান পারে তো ভালো, ওই জন্য সবাই ওনাকে কেন আর কেউ পারি না। আরেকজন আছে, আরেকজন আছে। আসে কি এরপরে আরো সীমা আছে। আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, পরপীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা এই দিন, গান গাইছিল খাজা এই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, পরপীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা এই দিন, গান গাইছিল খাজা এই দিন। আল্লাহ নবীর গান পীর আউলিয়া শান, কে বলেছে হারাম সে তো চহুরি, না বুঝে ভেদ জ্ঞান হারাম তোমরা বলো কান, না বোঝে ভেদ জ্ঞান হারাম তোমরা বলো কেন। তোমারে কি তোমার বাবার বাড়ি এই গ্রামে, সেদিকে গান বলছি। তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জনম ভাদান দিলা পরের হাড়িতে, আপন ভেবে কাজ করিলা পরের বাড়িতে, সারা জীবন ভাদান দিলা পরের হাড়িতে, আপন ভেবে কাজ করিলা পরের বাড়িতে। এখন বৃদ্ধ বসে কেউ নাই তোমার, এখন বৃদ্ধ বসে কেউ নাই তোমার, তাই ওদের কাছে রই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আর শৈশব গেল ইতার, শৈশব আর যৌবন গেল, শিশুকাল আর শৈশব গেল বাবার আয়লে, যৌবন গেল স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকাল আর শৈশব গেল বাবার আলয়ে, যৌবন গেল স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন যেমন ঘরের কোণে বাসছে বাসা, যেমন ঘরের কোণে বাসছে বাসা, বাস করে চড়ুই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আরেকটা জোড়াটা পুরা
আর দেরি নয় সাহারিয়া দাও, আর দেরি নয় সাহারিয়া দাও হাতেরো লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, ও মন তোমারে ডাকিতেছে শ্মশানের মাটি। আর দেরি নয় সাহারিয়া দাও হাতেরো লাঠি, মন তোমারে ডাকিতেছে শ্মশানের মাটি, ও মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। ঘর বাড়ি সোনা দানা থুবার জায়গা নাই, এত কিছু পেয়েও তোমার আশা মিটে নাই। ঘর বাড়ি সোনা দানা থুবার জায়গা নাই, এত কিছু পেয়েও তোমার আশা মিটে নাই। ঘরে কি সুন্দর নারী, তবু তোমার মনে কয় আরেকটা করি। এ দেহ তোর যাবে না, এ দেহ তোর যাবে না, সামনে ভাটি, তোমারে ডাকিতেছে কবরের মাটি, ও মন তোমারে ডাকিতেছে শ্মশানের মাটি। গোনা দিন তোর চলে যাবে প্রতি পলকে, হঠাৎ একদিন ছোট অক্ষর দেখবে না চোখে। গোনা দিন তোর চলে যাবে প্রতি পলকে, হঠাৎ একদিন ছোট অক্ষর দেখবে না চোখে। সত্যি থাকবে না এই গায়ে, হঠাৎ একদিন সর্দি কাশি মাথাটা ঘুরায়। সত্যি থাকবে না এই গায়ে, হঠাৎ একদিন সর্দি কাশি মাথাটা ঘুরায়। শেষ। আচ্ছা, এবারে আমি একজন শিল্পীর নাম ঘোষণা করবো। আমার শ্রদ্ধেয় যোগেশদা, উনি একজন ভালো গায়ক, ওনাকে একটা গান পরিবেশন করার জন্য অনুরোধ করা হলো। বড় শিল্পীর বড় ভুল, এত সবাই এত তাড়াতাড়ি করলে অবশ্যই আসবে। আচ্ছা, এবার ম্যাডামের কাছ থেকে একটু ছোট গান একটু উপহার দিলে আমরা ধন্য হব। আমি নাচ চাই, আমি এসব পারি না। আমি ছোটবেলা থেকে হচ্ছে যে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমি অনুষ্ঠানেই যাইতাম না। তবে একটা মানে আমার জীবনে স্মরণীয় ঘটনা আছে, তবে আমি কবিতা বলতাম আর কি। হ্যাঁ, ইয়াতে ছোটবেলা থেকে কবিতা বলা। আমার এক মামা ছিল, মামা মারা গেছে, আল্লাহ ভালো করুক। কিন্তু আমার নিজের মামা, কিন্তু ওনাকে খুব ভয় পাইতাম। আমার মামা কিন্তু ছোটবেলায় পোলিও হয়ে একটা পা মানে খোড়া হয়ে গেছিল, কিন্তু উনি হচ্ছে যে প্রাইমারি স্কুলে টিচার ছিল। কিন্তু উনার যে গলার ভয়েসটা মানে খুব মোটা, আর হচ্ছে ছোটবেলা থেকে আমরা ওই টিচার ছিল, খুব ভয় পাইতাম। তা আমাকে কবিতা বলতে বলছে, এই 26শে মার্চ 16 ডিসেম্বর এগুলো হয় না, বড় স্টেজ। তা আমি তখন ছোট, আমাকে মানে উঁচু করে উঠায় ওখানে দিতে, দেওয়ার পরে আমি তো কবিতা বলতে গেছি। আগে আগে বিচারকরা কিন্তু ওই স্টেজে থাকতো না, এখন কিন্তু স্টেজে থাকে না। আগে বিচারকরা স্টেজে ছিল। কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়ে, এরকম একটা কবিতা আছে না, সেই কবিতা বলা শুরু করছি। কবিতা আমি কিন্তু রিহার্সেল আগে খুব ভালোভাবেই, আর
বলতে বলতে যেমনি আমার ওই মামাকে দেখতে পাইছি আমার আর সব কিছু ভুলে গেছি। এক কোনোভাবেই আর মনে করতে পারছি না, সেটা তো আর মামা জানে না। আমি মানে কাঁপতেছি এরকম অবস্থা যে মামা এখানে আছে। পরে তো আর নামাই দিল আমাকে। হ্যাঁ সব কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটুকু বলছো আমি ঠিক আছে। হ্যাঁ, তো আমার মেয়েকে সেদিন এই ঘটনাটা শোনাচ্ছিলাম যে আপু আমি হচ্ছে যে ছোটবেলায় একদম কবিতা বলতাম। তা আমার মামাকে এতই ভয় পাইতাম। তো কোন মামা? ও আবার জন্মের পরে আগেই মারা গেছে, তো চিনে না। তো বললাম যে তোমার ওই খালামণি আছে ওর বাবা। আমরা এতই ভয় পাইতাম আগে, আমরা শিক্ষকদের খুব ভয় পাইতাম না? শিক্ষক ছিল এবং হচ্ছে যে উনি আমার মামা ছিল, কিন্তু মামা হিসেবেও কখনো আমরা তার কাছে ওইভাবে ইয়া করতে পারিনি, এত ভয় পাইতাম। তো এত হচ্ছে যে স্টেজে কবিতা বলতে যা, তো আমার মেয়ে হাসে একেবারে যে তুমি এত ভয় পাইছো একটা কবিতা বলতে গেছো স্টেজে। মানে ওই ঘটনাটা আমার এখনো মনে আছে যে আমি মামা ছিল দেখে আমি আর বলতেই পারিনি, মুখ দিয়ে আর মানে বেরই হচ্ছে না, ভিতরে আছে কিন্তু আর বের করতে পারতেছিলাম না। ঠিক আছে। আর হচ্ছে আমি কিন্তু লেখাপড়া শেষ করে, শেষ না, আমি কিন্তু এনজিওতে চাকরি করছিলাম কেয়ার। আর আমি ছোটবেলা থেকে কিন্তু এই লেবাসেই চলি। হ্যাঁ, আপনার ছোটবেলা থেকে নামাজ কালাম পর্দায় এগুলো আমি আগে থেকেই করতাম, কিন্তু এইভাবেই আমার কিন্তু চাকরি হয়েছে। আর এনজিওতে চাকরি সবাই বলে যে তুমি এনজিওতে চাকরি করতে পারবে, আসলে কিন্তু তাই আমি নিজেও ভাবি না যে আমি করতে পারবো। এগ্রিকালচার লাইনে লেখাপড়া, তো ওই কেয়ারের নাম শুনছি কিনা জানি না, কেয়ার ইন্টারন্যাশনাল এনজিও, ওদের কাজ ছিল এগ্রিকালচার বেসড কাজ আর কি, কোনো লোন টোন না, ওই কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হতো। প্রত্যেকটা গ্রামে অত 30 জনের একটা গ্রুপ আছে, ওদেরকে 15 দিন পর পর ট্রেনিং দিতে হয়, শাকসবজি ফলমূল এইসব বিষয়ে। তো ওইখানে কেয়ারে জয়েন করার পরে আমার ট্রেনিং হলো আর কি। ওখানে তো সবার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল চালাতে হলো। আর আমি তো জীবনে সাইকেলের হ্যান্ডেলটাও ধরিনি, জীবনে কোনোদিন সাইকেলের হ্যান্ডেলটাও ধরি না যে আমি মোটরসাইকেল কি করে চালাবো। তো ওখানে আবার হচ্ছে প্রশিক্ষণ চলতে চলতে আমাদেরকে হচ্ছে ঠাকুরগাঁ জেলা স্কুলে কলেজের মাঠ আছে যে, ওখানে শুক্রবারের দিন করে মোটরসাইকেল, একদিন শুধু মোটরসাইকেলটা ঠেলে নিয়ে বেড়ায়, মানে মোটরসাইকেলের যে একটা ওজন আছে এটাও তো ইয়া করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। শুধু একদিন গোটা মাঠে খালি ঘুরে বেড়াইছে, ওটা ঠেলে 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 দিয়ে। তারপরে আরেকদিন হয়তো ওইটার উপরে চলে পিছনে কেউ ফেলে দিছে একটা ব্যালেন্স করার জন্য। এরকম করে আস্তে আস্তে শিখে আমি শিখে ফেলছি। মানে আরো অনেকেই, আমি শুধু একাই না, কিন্তু আমি আমার কথা বলছি যে আমি কোনোদিন সাইকেলের হ্যান্ডেলও ধরি নাই। আবার আমার ছোট বোন, বড় আপু, ওরা আবার পারে। আমি ছোটবেলা থেকেই মানে ওই সমস্ত দিকে আর করিনি। এবং হচ্ছে যে আমি মোটরসাইকেল চালালাম, এবং আমি কিন্তু এই বোরখা পরেই মোটরসাইকেল চালাইছি। আমি যখন ভাইবা পরীক্ষা দিই, এইভাবে ভাইবা পরীক্ষা দিয়েছি। ওনারা আমার কখনো ওনারা বলে নাই যে আপনি কি এই পোশাকেই চাকরি করবেন বা কিছু, পোশাক আশাক নিয়ে কিছু বলে নাই। তারপর হচ্ছে যে জয়েন করলাম, ট্রেনিং শেষ হলো। আমাদের ফিল্ডে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেয়ারে কিন্তু গাড়ি দেয় না। ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিলাম, পরীক্ষা দিতে যাই তো ওই যে জিগজ্যাগ পদ্ধতি আছে, এরকম করে ঘুরতে হয়। অত বড় পাকা ড্রাইভার তো আর হই নাই। হ্যাঁ, ওই একটা ঘুরতে যায়, পড়ে যায়, সাইলেন্সার পাইপ দিয়ে 11 পাটা পুরে শেষ। তোমার ছোট, আমি 20 বছর বয়সে চাকরিতে ঢুকছি। ঠিক আছে, মানে ডিপ্লোমা করেই চাকরিতে ঢুকছি। পরে কেয়ার থেকে আমাকে লেখাপড়া করাইছে, হাজিগঞ্জ থেকে আমি যখন পরে লেখাপড়া করছি, সম্পূর্ণ খরচ আমার ওই এনজিও থেকে আমাকে বহন করছে চাকরির পাশাপাশি। তারপর তো আর ড্রাইভিং লাইসেন্স কি হবে, গাড়িতে দিবে না। তখন ওইখানে আরো আচ্ছা স্যার, জি স্যার, যেখানে যেখানে প্রশিক্ষণ দিলেন। তো তারপর তো হচ্ছে যে বড় ভাইয়ের আছে, এখন কি বলতে করা যায়, টাকা পয়সা দিয়ে দিয়ে লাইসেন্স নেওয়া হলো আর কি। পরে তো গাড়ি দিল। তো দেখা যাচ্ছে যে আমার সাথে আরো তো অনেকে জয়েন করছে, জিন্সের প্যান্ট ট্যান্ট হাবি জাবি পরে ওরা একটু গাড়ি চালায়, আর আমি তো বরখা পরে। এখন অনেকে বলে পেশায় যাবে, অ্যাক্সিডেন্ট করবে, এরকম কথা বলে। কিন্তু আমি তো, আমার সিদ্ধান্ত অটল, আমি তো ওই পোশাক চেঞ্জ করবো না। আমার চাকরির জন্য আমি বেপরদা হয়ে তো ঘুরবো না, মোটরসাইকেল চালার জন্য আমি এই পোশাক চালাবো না। আমি বলছি যে আল্লাহ রহমত থাকবে আমার সাথে, আমি ইনশাল্লাহ কোনোদিন অ্যাক্সিডেন্ট করবো না। দেখছি যে ওই যারা জিন্সের প্যান্ট পরে গাড়ি চালায় তারাই বড় বড় অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহর রহমতে আমার সেরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এবং খুব ভালোভাবে 4 বছর আমি চাকরি করছি। আমার প্রমোশনও হওয়ার ইয়া ছিল, কিন্তু হচ্ছে আমি এখানে চাকরি হওয়ার ফলে
সবাই তখন বলে এনজিও চাকরি, ওখানে কিন্তু অনেক ভালো লাক্সারিয়াস লাইফ, বুঝছেন, অনেক টাকা বেতন পাইতাম এবং মোটরসাইকেল চালাতাম, বড় গাড়িতে করে ঘুরতাম। পরে হচ্ছে যে লেখাপড়া শেষ হলো, পরে তো এখানে চাকরি হয়ে গেলো, পরে ওই চাকরি ছাড়ে দিছি। ঠিক আছে, তো ওই চাকরির কথাটা কেন উঠলো, ওই ট্রেনিং গুলো যে হইতো, ওই ওই টানে টানে নিয়ে যাও ওখানে দাঁড় করাইতো, কিছু বলেন, গান বলেন, এইসব বলেন আর কি, মানে জনতায় ভাঙার জন্য, আমি যাতে কথা বলতে পারি সবার সামনে। হ্যাঁ, আমাদের এমনিতেই পর্দা, তারপর হচ্ছে নতুন, হ্যাঁ, সবার সামনে কথা বলা, এটাও তো একটা সাহসের ব্যাপার, তাই না? সবাই কিন্তু পারবে না। এইটা জনতা ভাঙার জন্য বারবার আমাকে ওখানে দাঁড় করাই দিত। কিন্তু আমি তো গানই পারি না, আবার অনেকে তো অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারে, আমি সব পারি না। ঠিক আছে, তো ওখানেও আমি পারি নাই, আজকেও আমি পারি না, হারিনামা দিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা শান্তি শুনতে চাইছেন, আপনাদের মনের আশা আমি পূরণ করতে পারলাম না। ঠিক আছে, স্যার কালীগঞ্জ পার হয়ে গেছে বললো, তো অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে আসতেছে। এরপরে কিন্তু হচ্ছে 3টার দিকে আমাদের ওই মেম্বারের বাড়ির ওখানে আরেকটা মাঠ দিবস আছে। তো আমি আমাদের ঢাকাইপাড়া মহিলাদেরকে বলছি ওরা 10 জন যাবে, আর হচ্ছে লালমনপাড়া বিপ্লবকে বলছে ওরা 10 জন যাবে, আর বসন্তর ওখান থেকে 10 জন যাবে। ঠিক আছে, বসন্ত কই? এখন শোনা যায়, আপনারা 10 জন যাবেন ওখানে 2:30টার দিকে। কেন এত ভোল্টেজ দিয়ে বললেন কেন? আচ্ছা আচ্ছা, যাবেন, হ্যাঁ। আর আর যারা যাবে, যাইতে চান যাবেন, কিন্তু এরা যেন অবশ্যই যায়, আর পুরুষদের মধ্যে যারা যারা যাইতে চান আসেন। আর আরেকটা কথা বলি যে অনেক সময় আমি এই যে সময় মতো আমরা উপস্থিত হতে পারি না, বিভিন্ন কারণে প্রদর্শনী ঠিকঠাক না হলে অনেক কথা বলে থাকি, এগুলো মনে কষ্ট নিবেন না, কারণ হচ্ছে আমরাও পরিস্থিতির শিকার। আপনাকে ওইভাবে বলি কারণ হচ্ছে যে আমাকে না হলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হবে। ঠিক আছে, এই যে সেদিন ওইখানকার নিরানোর জন্য আপনাদেরকে এত রিকোয়েস্ট করছি, কাজ কিন্তু হয় নাই, অনেক কথাই খরচ হয়েছে, 300 টাকার মোবাইলও খরচ হয়েছে, কিন্তু কাজ কোনো হয় নাই এবং একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। এরকম কোনো কিছু হোক, আমি এটা চাই না। ঠিক আছে, কথা মানুষ যখন আমরা উঁচা নিচে কথা হইতেই পারে, এটা মনে রাখবেন না কেউ। ঠিক আছে, আমাদের কারো কোনো ব্যক্তিগত শত্রুতা এখানে নেই, কাজের প্রয়োজনে 2-1 কথা এদিক ওদিক হইতেই পারে, এগুলাকেও মনে রাখবেন না। আর আরেকটা দিকে ওখানে চলে আসবেন, হ্যাঁ, তাদেরকে বলছেও মনে আছে। ঠিক আছে, আর আপনি হচ্ছে যে ছবিটা দিবেন একটু দয়া করে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কথা, যে আমাদের যে মাঠ দিবস গুলো হয়, আপনারা হচ্ছে যে আমাদের যেহেতু দলের কৃষক, আপনাদের প্রায়োরিটি আগে, তারপর আমরা অন্য কৃষককে ডাকবো। আপনারা তো আমাদের সব কথা শুনতে হবে, তাই না? যেহেতু আমরা একটা দলের মধ্যে আছি, তো ওইটা আমরা যখন যেখানে ডাকবো আপনারা আসবেন। হ্যাঁ, ওইটা দেরি টেরি করিয়েন না, ঠিক সময় মতো একটু আসেন, আর আমরা যেটা যেভাবে করতে বলি ওটা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। দেরি নেই, কোনটা দেরি আছে? হ্যাঁ, ও ওইখানে দেরি আছে, এখানে তখন নাস্তা পানি কিছু আমি নেই এখানে। ও আচ্ছা আচ্ছা, ও ওটা আলাদা। আচ্ছা, ওখানে কেউ রাস্তায় কেউ গেছে? এই সুমন একটু যান, ওই সারারা আসতে যান, নিয়ে আসেন। আমাদের কিন্তু আমরা আজকে যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় আমাদের আজকের এই উচ্চ মূল্য ফসল, উচ্চ মূল্য মানে কি, দাম বেশি যে ফসলগুলো, যেমন কি আদা দাম বেশি না, হলুদ, এই যে রসুন, পেঁয়াজ, মশলা জাতীয় ফসল, এগুলা দাম বেশি, এই জন্য এগুলোর নাম হচ্ছে উচ্চ মূল্য ফসল। আমাদের এই উচ্চ মূল্য ফসল রসুন প্রদর্শনীর উপরে আজকের মাঠ দিবস। আমাদের সরকার পাড়া এবং কোদার পাড়া 3টে গ্রুপে আমাদের এই এই হচ্ছে যে প্রদর্শনী ছিল। প্রত্যেকটা আছেন না? হ্যাঁ, ঠিক আছে। আমাদের স্যার এসে গেছে, আমরা